তোমরা স্লাইড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। তোমাদেরকে সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সাথে আজকে এটা আমার প্রথম ক্লাস এই সেমিস্টারের জন্য। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমার পার্টিকুলার্স গুলো দেয়া আছে। কারোর যদি কোনো কোয়েরি থাকে তাহলে ডিউরিং দি ক্লাস তুমি প্রশ্ন করতে পারো। যদি আউট অফ দি ক্লাস তোমাদের কোনো কোশ্চেন থাকে দেন তোমরা আমাকে মেল করতে পারো। এখানে আমার ইমেল অ্যাড্রেস গুলো দেয়া আছে। আদার দেন তোমরা ফিজিক্যালি আমার অফিস 310 সায়েন্স বিল্ডিং সেখানে ভিজিট করতে পারো। আর আমার এইখানে অফিস এবং হোম ফোন দেয়া আছে, তোমরা কোনো প্রয়োজনে এখানে ফোন করতে পারো। সাধারণত আমরা এই ক্লাসগুলো রেকর্ড করি এবং আমার ইউটিউব চ্যানেলে এটা পোস্ট করা থাকে। তো যারা কোনো কারণে ক্লাস মিস করবা বা ডিউরিং দি ক্লাস কোনো অংশ মিস করবা তারা ওইখান থেকে দেখে নিতে পারো। আর কোনো ইনফরমেশনের জন্য তোমরা আমার ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করতে পারো। আমরা সাধারণত তোমাদের যদি কোয়েরি থাকে বা তোমরা যদি চাও এই যে স্লাইড গুলো এখানে দেখানো হয় এর পিডিএফ ফর্মটা আমি সাধারণত তোমাদের কে পোস্ট করি আমার ওয়েব পেজে, তোমরা ওইখান থেকে ভিজিট করে এগুলো কালেক্ট করতে পারো। তো তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং সে কারণে এই অনলাইন ক্লাস চলছে। তো সেই জন্য আমি এইখানে তোমাদের জন্য কিছু প্রিকশনস রেখেছি। এইখানে আমি বলার চেষ্টা করেছি যে তোমরা কোনো অবস্থাতেই ভীত হবে না এবং এই প্যান্ডেমিক সম্পর্কে তোমরা সচেতন থাকবা। যদি তোমাদেরকে বাইরে যেতেই হয় তাহলে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট আউটফিট এর সাথে বাইরে যাবা এবং যেখানেই থাকো না কেন প্রপার ডায়েট মেনটেন করার চেষ্টা করবা। এবং তোমরা যেহেতু ইয়ং, কাজে তোমরা প্রতিদিন অন্তত পক্ষে 1 ঘন্টা এক্সারসাইজ করবা। আর এই হু এবং বাংলাদেশ গভর্নমেন্টের যে সকল নির্দেশনা আছে সেগুলো তোমরা মেনে চলার চেষ্টা করবা। সর্বোপরি তোমরা বাসায় থাকার চেষ্টা করবা। তো আমি তোমাদেরকে এই অপটিক্স পড়াবো, তোমরা অলরেডি জানো। তো এইখানে আমি আজকে তোমাদেরকে কি পড়াবো সে সম্পর্কে খানিকটা ধারণা এখানে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে আমরা কোর্স আউটলাইন নিয়ে কথা বলবো, দেন ফিজিক্যাল অপটিক্স, তারপরে নেচার অফ লাইট। আর নেচার অফ লাইটের মধ্যে আমরা এই কর্পাসকোলার থিওরি, হাইজেন্স প্রিন্সিপল, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এবং কোয়ান্টাম থিওরি অফ লাইট নিয়ে আলোচনা করব। তো আমরা এই কোর্স আউটলাইনে এখানে আমি একটু বলে নিই যে আমরা প্ল্যান করেছি যে আমাদের এই কোর্সটাতে আমরা 20টা ক্লাস অন্তর্ভুক্ত থাকবে এইভাবে পরিকল্পনা করেছি, যার মধ্যে 18টা লেকচার থাকবে আর 2টো ক্লাস টেস্ট অন্তর্ভুক্ত থাকবে। আমরা প্ল্যান করেছি যে এই লেকচার 4 এর পরে আমরা প্রথম ক্লাস টেস্ট নিব এবং লেকচার 12 এর পরে আমরা দ্বিতীয় ক্লাস টেস্টটা নিব। আর ডিউরিং দি কোর্স তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দেয়া থাকবে। আর যখন আমি হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিব তখন আমি বলে দিব যে কবে তোমাদেরকে এটা টার্ন ইন করতে হবে, দেন তোমরা অ্যাজ পার ইনস্ট্রাকশন এগুলো টার্ন ইন করবা। তো এই যে কথাগুলো বললাম আমি অলরেডি আমার ওয়েব পেজে তোমাদের এই দেখতে পাচ্ছ কি স্লাইডটা? জি স্যার। ওয়ার্ড ফাইলে। তো এই যে আমাদের লেসন প্ল্যান এটা আমি অলরেডি আমার ওয়েবসাইটে প্লেস করেছি, তোমরা ওইখান থেকে স্টুডেন্ট কর্নার থেকে এটা দেখে নিতে পারো। তো এই প্ল্যানটা আসলে আমরা রেগুলার ক্লাসের মতো করেই করেছি, কারণ আমরা তো জানি না আসলে যে এই বিশেষ পরিস্থিতি কতদিন পর্যন্ত বিরাজমান থাকবে আর আমাদেরকে কতদিন অনলাইনে ক্লাস নিতে হবে সে সম্পর্কে যেহেতু আমরা জানি না, সেজন্য আমি এটা রেগুলার প্রসেসের মতো করেই তোমাদেরকে দিয়েছি। হাউভার আমরা চেষ্টা করব এভাবেই ফলো করতে, যদিও তোমরা জানো যে আমাদের রেগুলার ক্লাসের তুলনায় এইখানে ক্লাসের
পরিধিটা একটু বেশি এবং আমরা এই ডিফারেন্ট ওয়েতে ক্লাসগুলো নিচ্ছি। তো এনিওয়ে আমরা এটা চেষ্টা করব অ্যাডজাস্ট করার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো রেফারেন্স আমি এখানে দিয়েছি। এই রেফারেন্স বুকগুলো আমি জেনারেলি ফলো করার চেষ্টা করব। হাউবার যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, কিছু ম্যাটেরিয়াল থাকবে যেখানে আমি হয়তো ইন্টারনেট থেকে বা অনলাইন থেকে কালেক্ট করা। এখানে বলে রাখা ভালো যে এইগুলো সবই হলো শিক্ষামূলক, কাজে কোনো অংশে বাণিজ্যিক ব্যবহারের জন্য নাই। কাজেই এইখানে আমাদের কপিরাইট আইনের দ্বারা এইগুলো সীমাবদ্ধ থাকবে না। তো তোমাদের ডিউরিং দি কোর্স মানে রিগার্ডিং কোর্স ম্যাটেরিয়াল তোমাদের কোনো কোয়েরি যদি থাকে তাহলে ইউ ক্যান আস্ক মি। স্যার ওই অ্যাসাইনমেন্টের ব্যাপারটা একটু ক্লিয়ার করলে ভালো। অ্যাসাইনমেন্ট সরি সিটির ব্যাপারটা স্যার। অ্যাসাইনমেন্ট আমি চেষ্টা করব তোমাদের যখন ক্লাস নিব, তার মানে আমি তো অলরেডি ক্লাস নিচ্ছি, তো ডিউরিং দি কোর্স কিছু প্রবলেম অ্যারাইজ করবে, যেগুলো তো তোমাদেরকে কিছু জিনিস আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিব বা বলবো যে এটা কিভাবে করতে হয়। আউট মানে আদার দ্যান দ্যাট যে কিছু অংশ থাকবে যেগুলো তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক হিসাবে দিব, যেগুলো আমি তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট বলবো সেগুলো তোমাদেরকে এইগুলো করতে হবে। সেগুলো ইন জেনারেল আমি এই হার্ড কপি তার মানে পেপারেই বলবো যে করার জন্য। আর সাধারণত আমি এই কম্পিউটারে কোনো কিছু করতে বলি না, কাজে সেগুলো তোমাদেরকে এই রিটেন ফর্মে করতে হবে আর এইগুলো এই করে আমাকে জমা দিতে হবে। তো যেহেতু তোমাদের পরীক্ষার ব্যাপারে এখনো যেহেতু সিদ্ধান্ত হলো যে রেগুলার বেসিসে পরীক্ষা হবে, তার মানে আমাদের অনলাইনে পরীক্ষা নিব এরকম কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নাই। যদিও ক্লাস টেস্টের ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত, সেগুলো হয়তো তুমি জানো। স্যার ক্লাস টেস্টটা আমরা জানি না স্যার, ওটার জন্য স্যার আচ্ছা, বিকল্প এটা হিসেবে স্যার এটা এটা একটু পরে আমি তোমাদেরকে বলবো, কারণ অন্য শিক্ষকরাও কি করেন। গত সেমিস্টারেও ছাত্ররা যেমন বলেছিল যে আমরা যদি এই অনলাইনে ক্লাস টেস্ট নিই তাহলে সেখানে ছাত্রদের কিছু সমস্যা আছে, ওদের ওই ইন্টারনেট আনস্টেবল এবং অনেকে হয়তো ইন টাইমে লগ ইন করতে পারে না, এরকম কিছু প্রবলেম আছে, যে কারণে গত সেমিস্টারে আমি ওদেরকে অনলাইনে ক্লাস টেস্ট নিইনি। আবার এই সেমিস্টারে অন্যরাও কি করে আর কি পরিস্থিতি হয় তার উপরে বেস করে তোমাদের নেটওয়ার্ক এবং অন্যান্য যেসব ফ্যাসিলিটি সেগুলোর উপরে বেস করে আমরা আসলে সিদ্ধান্তটা নিব। তো যেটা এই মুহূর্তে এক্ষুনি আমি তোমাদেরকে বলছি না। প্রবাবলি ইউ গট টু আন্ডারস্ট্যান্ড আমি কি বোঝাতে চেয়েছি। স্যার বুঝছি স্যার। আচ্ছা, আদার দেন হোমওয়ার্কের বিষয়টা তো তোমাকে বললামই যে তোমাকে হার্ড কপি তার মানে পেপারে হাতে লিখে তোমাকে এটা জমা দিতে হবে। এবং যেহেতু আমাদের এই পরীক্ষা সিস্টেমটা এখনো পর্যন্ত, যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হলো যে ফিজিক্যালি পরীক্ষা হবে যখনই হোক না কেন, তো যেহেতু ফিজিক্যালি পরীক্ষা হবে তাহলে তোমাকে এই হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট গুলো আমি চাইবো যে তোমরা এগুলো ফিজিক্যালি জমা দাও। যদি অন্য কোনো পরিস্থিতি অ্যারাইজ করে তাহলে সেক্ষেত্রে হয়তো বা অন্য মাধ্যমে বা অনলাইনে যদি প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে ইনস্ট্রাকশন ওইভাবেই থাকবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই আবার লেসনে ফিরে আসি। সেটা হলো যে আমরা বলেছিলাম যে ফিজিক্যাল অপটিক্স আমি পড়াবো। তো তোমরা জানো যে এই ফিজিক্যাল অপটিক্স হলো সেই অংশটা যেখানে হলো লাইটের প্রোডাকশন, ইমিশন, প্রপাগেশন এইগুলো, এবং সেই সাথে হলো আমাদের ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন এই বিষয়গুলো যেখানে স্টাডি করা হয়, সেই অপটিক্সের সেই ব্রাঞ্চটাকে আমরা বলি ফিজিক্যাল অপটিক্স। তো তোমরা জানো যে আমি এই ফিজিক্যাল অপটিক্স তোমাদেরকে পড়াবো, ইন অ্যাডিশন আমি তোমাদেরকে লেজারও পড়াবো। তো এইখানে আমি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা যখন when we are interested to talk about light, তো এখন আমাদের লাইট সম্পর্কে কি ধারণাটা, সেই ধারণাটা হলো যে আমাদের এই আলো যদি বলি বা লাইট যদি বলি, সেটা হলো যে আমাদের এই যে গামা রে থেকে শুরু করে রেডিও ওয়েভ পর্যন্ত এই সবগুলোই হলো আমাদের কি, এটা হলো আমাদের লাইটের অন্তর্ভুক্ত। তো এর মধ্যে আমরা এখন কতগুলো ভাগ করেছি, গামা রে বলেছি, এক্স রে বলেছি, আল্ট্রাভায়োলেট বলেছি, ইনফ্রারেড রে, এন্ড দেন হলো রেডিও ওয়েভ।
তো গামারের ওয়েভলেন্থ হলো সব থেকে কম এবং রেডিও ওয়েভের ওয়েভলেন্থ হলো সব থেকে বেশি। আর এই যে একটা বিশাল রেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ, যে যতদূর পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ সেই তার মধ্যে তোমরা এখানে দেখছো যে কি, এখানে দেখছো যে এই 10⁻⁻16 কি মিটার থেকে 10⁸ পর্যন্ত এখানে, এরপরেও রেঞ্জ আছে, এনিওয়ে আমরা এই পর্যন্ত দেখিয়েছি। এটা কত, তার মানে এই রেঞ্জটা বিস্তৃতি কতটা, 10⁻24, তাই না? 10⁻24 এইটার হলো আমাদের বিস্তৃতি, অবশ্যই এটা আমরা মিটারে বলছি। তো তাহলে এটা একটা বিশাল বিস্তৃতি। হাউভার এর মধ্যে দেখো যে আমরা যেই আলোটার সাথে সব থেকে বেশি পরিচিত, যেটাকে আমরা দেখতে পাই, যেটা আমাদের এই যে সেন্স অফ ভিশন যেটা দেয়, সেটাকে কি বলি আমরা, সেটাকে বলি আমরা ভিজিবল লাইট। এই ভিজিবল লাইটটা দেখো, সেটা কত, 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম, বা যদি আমরা ন্যানোমিটারে বলি তাহলে 400 থেকে 700 ন্যানোমিটার, এই রেঞ্জে হলো আমার ভিজিবল লাইট। তো তোমরা জানো যে ভিজিবল লাইটের এই যে লোয়ার এন্ড হলো আমাদের কি, এটাকে আমরা ভায়োলেট বলি, আর আমাদের এই যে আপার এন্ড যেটা আমাদের লং ওয়েভলেন্থের, সেটাকে বলি আমরা রেড এন্ড। তো এর মাঝখানে অন্য কালার গুলো আছে যেগুলো আমরা চোখে দেখি। এই অংশটা দেখো অত্যধিক কম। এই যে একটা বিশাল রেঞ্জ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি বা লাইট বলি, তার যে একটা বিশাল রেঞ্জের মধ্যে এই ভিজিবল লাইটটার অন্তর্ভুক্তি অত্যধিক কম, খুবই সামান্য। তো আমি এইখানে তোমাদেরকে এই বোঝানোর জন্য দেখিয়েছি যে কিসের কিসের থেকে এই ডিফারেন্ট ওয়েভের, মানে ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট ইমিট করে, এবং তার কালার টেম্পারেচার গুলো, তার মানে ব্ল্যাক বডি কালার টেম্পারেচার গুলো এখানে দেখানোর চেষ্টা করেছি। এইখানে এই ফিগার গুলো রিপ্রেজেন্ট করে, তার মানে এইখান থেকে তোমার যেই ওয়েভ গুলো জেনারেলি ইমিটেড হয় সেগুলো এই রেঞ্জের মধ্যে পড়ে। তো এইবার আমরা আসি, তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমরা যখন এই নাকি নেচার অফ লাইট বলবো, তখন আমরা একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে একটু যাই। সেটা হলো যে এই যে আদিতে আমাদের আলো সম্পর্কে যে ধারণা ছিল, তার মানে আমরা তখন কনসিডার করতাম যে এই যে সেন্স অফ ভিশন যেটা দেয়, সেটা হলো লাইট। তো এই সেন্স অফ ভিশন দিলে সেটাই যদি লাইট হয়, শুধু এটাই তো যথোপযুক্ত নয়। আমরা তখন সন্তুষ্ট হব যখন এটা একটা থিওরিটিক্যাল ফর্মে আসবে। তো প্রথম যে থিওরিটিক্যাল ফর্মে এসছে এই লাইটের যে থিওরি, সেটাকে আমরা কর্পাসকুলার থিওরি বলি, এবং এইটার ডিভাইস করেছিলেন স্যার আইজাক নিউটন। তো নিউটনের বক্তব্য ছিল এইরকম যে যদি নাকি আমাদের কোনো আলোর উৎস থাকে, সেই আলোর উৎসটা তখনকার দিনে, এখন তো আলোর উৎস আমাদের বহু ধরনের আছে, একটু আগেই তোমরা ফিগারে দেখলা যে এই যা কিছু তোমাদেরকে দেখলাম সবগুলো থেকে আমাদের ইমিশন হয়, তার মানে সবগুলোই হলো আমাদের আলোর উৎস, যদিও সব আলোগুলো আমরা দেখতে পাই না। কিন্তু নিউটনের সময় তো এত বিস্তৃতি ছিল না, বা বিস্তৃতি ছিল কিন্তু জানা ছিল না। তো তখন যা জানা ছিল তার উপরে বেস করে তখন আমরা আলো বলতে কি মনে করো, যদি একটা ইলেকট্রিক ল্যাম্প থাকে বা একটা ক্যান্ডেল থাকে, বা সূর্য থেকে আলো আসে বা চাঁদ থেকে আলো আসে, এইরকম আমাদের কনসেপ্ট গুলো ছিল। তো এই যে আলোর উৎস থেকে আলো ইমিট করে, এবং কি হয় সেখান থেকে এই যে একটা লার্জ অ্যামাউন্ট অফ পার্টিকেল, যেগুলো খুবই ছোট ছোট এবং যেগুলোর ভ্যালোসিটি অত্যধিক হাই, যেগুলোকে বলা হয় কর্পাস্কেল। এই কর্পাস্কেল চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং তার ফলে সেটা যখন আমাদের চোখে পড়ে তখন এই সেন্স অফ ভিশন আমরা পাই। তো এখন কথা হলো যে এই যে এইটা যদি আমাদের থিওরি হয়, তার মানে হলো যে থিওরি হলে তো এইটা আমাদের নন ফ্যাক্ট গুলোকে ডেসক্রাইব করতে পারতে হবে। তো নন ফ্যাক্ট গুলো তখন যা ছিল সেটা হলো যে তোমরা জানো যে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট, তার মানে আলো সরল পথে বা সোজা পথে চলে, এইটা তখন জানা ছিল। তো তোমরা জানো যে যে কোনো জিনিস আমরা যদি একটা ঢিল ছুড়ি খুব হাই স্পিডে, ফর ইনস্ট্যান্স আমরা যদি গুলি ছুড়ি, যদিও তখনকার দিনে আই এম নট শিওর যে গুলি সম্পর্কে ধারণা ছিল কিনা, কিন্তু অন্যান্য মেথড গুলো ছিল যেটা দিয়ে হাই স্পিডে কোনো জিনিস থ্রো করা যেত।
তো তোমরা জানো যে হাই স্পিডে যদি কোনো কিছু যায় তাহলে সেটা সাধারণত সরল পথে যায়। তো যেহেতু আমাদের এই কর্পাসকেল গুলো দে ট্রাভেল উইথ হাই ভেলোসিটি, তাহলে সেটা সরল পথে যাবে। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড ডিডাকশন, এটা সহজেই বোঝা যায়। তারপরে তখনও জানা ছিল যে ট্রান্সপারেন্ট মিডিয়ামের মধ্যে, যেমন ধরো যে পানি তো অল অ্যালং ছিল, কারণ পানি ছাড়া আমাদের জীবন অচল। কাজেই তোমরা জানো যে পানি কি, এটা একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম। ফর ইনস্ট্যান্স, তো তোমরা জানো যে সূর্যের আলো পানিতে যেমন পড়লে তার মধ্যে দিয়ে রিফ্রাক্ট করে, আবার তোমরা জানো যে কোনো পলিশ সারফেস যদি থাকে তাহলে সেখান থেকে আলো রিফ্লেক্ট করে, তখনও করতো। তো তার মানে হলো যে তখন এই যে ট্রান্সমিশন বা রিফ্লেকশন, বা অন্যভাবে যদি আমরা বলি রিফ্রাকশন এবং রিফ্লেকশন, এই ফেনোমেনা গুলো তখন জানা ছিল। তো তাহলে এটা ব্যাখ্যা করতে পারতে হবে। তো নিউটন তার কর্পাসকুলার থিওরি দিয়ে এইটা ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে এইটা রিফ্র্যাক্ট এবং রিফ্লেক্ট করতে পারে। আরেকটা হলো ভ্যালোসিটি অফ লাইট। তো নিউটনের যেটা ডিডাকশন ছিল সেটা হলো যে এই লাইটের ভ্যালোসিটি ডেন্সার মিডিয়ামে বেশি হবে এবং রেয়ার মিডিয়ামে কম হবে। যদিও তোমাদের এইখানে আপত্তি থাকতে পারে, আমরা তা নিয়ে একটু পরে আলোচনা করব। বাট ফর দি মোমেন্ট বিং, তখন যেহেতু লোকজন লাইটের ভ্যালোসিটি মাপতে জানতো না, কাজেই যেটা ডিডিউস করা হয়েছিল বা নিউটন যেটা বলেছিলেন মানুষজনকে, সেটা তখনকার মতো মেনে নিতে হয়েছিল। তো যেহেতু তখনকার সময় যেই প্রবলেম গুলো ছিল, একটা হলো রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট, একটা হলো রিফ্লেকশন, একটা হলো রিফ্রাকশন। তো এই ফেনোমেনা গুলোকে এই কর্পাসকুলার থিওরি কি অ্যাড্রেস করতে পারে। তার মানে দ্যাট ইজ এ থিওরি। আর লাইটের ভ্যালোসিটির বেলায় ওনার ডিডাকশন ছিল যে এটা ডেন্সার মিডিয়ামে এটা হায়ার হবে, যেহেতু ওটা তখন জানা ছিল না, কাজে তা নিয়ে তখনকার মতো কোনো প্রবলেম অ্যারাইজ করে। আর যে সেন্স অফ ভিশন, সেটার ব্যাপারে তো অলরেডি আমরা বলেছি যে এই হাই ভ্যালোসিটির পার্টিকেল গুলো বা কর্পাসকেল গুলো যখন নাকি আমাদের চোখে পড়ে এবং সেটা তখন যখন আমরা কোনো কিছু দেখি, তাহলে সেইটা আমাদের সেন্স অফ ভিশন দেয়। তাহলে এই জিনিসগুলো আমরা অলরেডি উই গট টু আন্ডারস্ট্যান্ড ফ্রম দি কি এই পার্টিকেল থিওরি, বা বলতে পারি যে আমাদের কর্পাসকুলার থিওরি থেকে আমরা উই গট টু আন্ডারস্ট্যান্ড। আরেকটা জিনিস হলো নিউটন বলেছে যে যেহেতু এটা এই নিউটনের ডিরাইভেশন বা তার পাওয়া, তো তিনি বলেছেন যে এই যে কর্পাসকেল গুলো যদি অন্য কোনো ফোর্স না থাকে তাহলে সেটা স্ট্রেট লাইনে যেমন চলবে, তেমনি এটা নিউটন সেকেন্ড ল অফ মোশন বা নিউটনের লজ অফ মোশন সে ফলো করবে। এখন আসি, এতক্ষণ পর্যন্ত আমরা যে কনসেপ্টটা বললাম সেটাকে বলি আমরা কর্পাসকুলার থিওরি, এবং সেটা হলো একটা পার্টিকেল কনসেপ্ট। এখন আমরা আসি যে ক্রিশ্চিয়ান হাইজেন তিনি অন্য একটা কনসেপ্ট নিয়ে আসলেন এবং সেইটাকে বলা হয় ওয়েভ থিওরি। তো তিনার যেই বক্তব্য ছিল সেটা হলো যে এই যে আলো আলো ইথার নামক কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে, যে ইথারটার নাকি এমন একটা প্রপার্টি আছে যেটাকে আমরা ইলাস্টিক প্রপার্টি বলি, সেটা অল পারভেডিং থ্রু আউট দি স্পেস। তো তার মানে কি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র সর্বত্র এই ইথার বিরাজমান এবং তার মধ্যে দিয়ে এই ওয়েভটা প্রপাগেট করে। কোথা থেকে এই ওয়েভটা অরিজিনেট হয়? যদি নাকি আমাদের কোনো লাইটের সোর্স থাকে, তাহলে সেই লাইটের সোর্স থেকে বা আলোর উৎস থেকে এইটা এই ইথার নামক ইলাস্টিক মাধ্যমের মধ্যে দিয়ে চারিদিকে প্রপাগেট করতে থাকে। তো আমরা এখানে একটু এই জিনিসগুলো দেখি কিভাবে এটা ঘটে। সেটা হলো হাইজেন বলছে যে যদি নাকি আমাদের সে এখানে একটা সোর্স এস থাকে, তো সেই সোর্স থেকে এই যে একটা আন্ডালেশনের সৃষ্টি হবে, তার মানে একটা ডিস্টারবেন্সের সৃষ্টি হবে বা একটা ওয়েভের সৃষ্টি হবে, যেটা চারিদিকে এইটা প্রপাগেট করতে থাকবে। তার মানে এই যে ইথার পার্টিকেল গুলো বা এই ইথার এই এর ভাইব্রেশন হতে থাকবে এবং তার ফলে এই লাইট প্রপাগেট করতে থাকবে। তো আমরা যদি নাকি ধরি যে এই যে এস একটা সোর্স, এখান থেকে দ্যাট ইজ সেন্ডিং আউট লাইট ওয়েভ,
থ্রু আউট দি স্পেস, তাহলে এখান থেকে আমরা একটা স্ফেরিক্যাল যদি একটা সারফেস আমরা কনসিডার করি, যদিও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা 2 ডাইমেনশনালি এখানে এক্স ওয়াই একটা রেখা আমরা দেখিয়েছি, কিন্তু কিন্তু এই যে এক্স ওয়াইটা আমরা আসলে মিন করছি যে এটা আমাদের একটা কি, একটা স্ফেরিক্যাল সারফেস। তার মানে এই স্ফিয়ারের সব জায়গায় এই ইথার পার্টিকেল গুলো ইন ফেজে ভাইব্রেট করবে। তো সে ধরো যে আমরা যদি এভাবে বলি যে আমাদের এই লাইটের স্পিড হলো ভি, তাহলে সে ধরো আমাদের টি সময় পরে আমাদের এই লাইটের অতিক্রান্ত দূরত্ব কত হবে, বা লাইট ওয়েভের অতিক্রান্ত দূরত্ব কত হবে, তোমরা জানো যে ভিটি। তাহলে এই এস কে কেন্দ্র করে যদি আমরা একটা স্ফিয়ার কনসিডার করি, তাহলে এই স্ফিয়ারের সর্বত্র, এই স্ফিয়ারের সারফেসের সর্বত্র এই লাইট ওয়েভটা পৌঁছাবে। তো আমরা এখন এই যে এক্স ওয়াই একটা সারফেস আমরা কনসিডার করছি, যেই সারফেসের প্রত্যেকটা বিন্দু যদি আমরা কনসিডার করি, তাহলে সেই প্রত্যেকটা বিন্দু ইন ফেজে ভাইব্রেট করবে। তো হাইজেন বলছে এই যে এক্স ওয়াই যে প্লেন, এটা একটা স্ফেরিক্যাল প্লেন, এই স্ফেরিক্যাল প্লেনটাকে বলা হচ্ছে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। তার মানে এই টোটাল সারফেসটাকে আমরা একটা ওয়েভ ফ্রন্ট হিসাবে বলতে পারি। এটা একটা কি, এটাকে আমরা একটা ওয়েভ ফ্রন্ট বলছি, এবং এটা হলো আমাদের প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। তো এখন কথা হলো যে এই যে স্ফিয়ারের উপরের প্রত্যেকটা পার্টিকেল কি করছে, এরা ইন ফেজে ভাইব্রেট করছে। তো যেহেতু এরা ইন ফেজে ভাইব্রেট করছে, হাইজেন বলছে যে এরা এই সেকেন্ডারি ওয়েভ সোর্স হিসাবে কাজ করবে। তার মানে প্রাইমারিলি আমাদের অরিজিনেটর ছিল এস, এবং এস থেকে আমাদের ওয়েভটা অরিজিনেট করেছে, বা এখান থেকে আমাদের উৎসটা ছিল এস, এবং এখান থেকে লাইট কি করছে, লাইট প্রপাগেট করছে। অ্যান্ড দেন আমরা একটা স্ফেরিক্যাল সারফেস এক্স ওয়াই আমরা কনসিডার করলাম, যেই স্ফেরিক্যাল সারফেসের প্রত্যেকটা বিন্দুতে আমাদের এই ইথার পার্টিকেল গুলো ইন ফেজে ভাইব্রেট করছে, এবং তারা এই সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করছে। তার মানে কি, এই সেকেন্ডারি সোর্স মনে করো যে এখানে 1 2 3 4 5 6 ইত্যাদি যদি আমরা কতগুলো পার্টিকেল আমরা কনসিডার করি এই এক্স ওয়াই সারফেসের উপরে, তাহলে এই প্রত্যেকটা পার্টিকেল আবার কি করছে, তারা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করছে। আর তারা যদি এই সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে, তাহলে তারা কি করবে, তারা আবারও এই ওয়েভ জেনারেট করবে এবং এই ওয়েভ প্রপাগেট করবে। তো করলে কি হবে, তাহলে তারা আবার এই একটা স্ফিয়ার তৈরি করবে। তো যেই স্ফিয়ার তৈরি করবে, আমরা মনে করি এই সামনের দিকে আমরা x1 y1 একটা আবার এরকম একটা স্ফেরিক্যাল সারফেস আমরা কনসিডার করছি, যেই সারফেসের প্রত্যেকটা বিন্দুতে সে ধরো যে আমাদের এই যে আমরা যদি এখানে মনে করি যে 1 আমাদের একটা সেকেন্ডারি ওয়েভ সোর্সের পয়েন্ট, তাহলে এই 1 থেকে যখন লাইট আবার প্রপাগেট করবে, তার ভেলোসিটি তো অলরেডি আমরা ভি কনসিডার করেছি, মনে করো টি প্রাইম পরে গিয়ে আমরা কনসিডার করছি। তাহলে এই টি প্রাইম পরে আমাদের এই সেকেন্ডারি ওয়েভ সোর্স থেকে লাইটের অতিক্রান্ত দূরত্ব কত হবে, ভি টি প্রাইম। তো এই ভি টি প্রাইম দূরত্বে আমরা যদি x1 y1 একটা প্লেন কনসিডার করি, তাহলে এই x1 y1 প্লেনের প্রত্যেকটা পয়েন্টের আবার এই ইথার পার্টিকেল গুলো একই ফেজে ভাইব্রেট করবে। তো আমরা এই x1 y1 যেই ওয়েভ ফ্রন্ট, x1 y1 যে ওয়েভ ফ্রন্ট আমাদের আছে, এই x1 y1 ওয়েভ ফ্রন্টকে আমরা বলি ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্ট। আর একইভাবে আমরা যদি পিছন দিকে আরেকটা ওয়েভ ফ্রন্ট কনসিডার করি, যেখানে প্রত্যেকটা পার্টিকেল ইন ফেজে ভাইব্রেট করছে, তাহলে সেখানে আমরা বলতে পারি এই যে x2y2 আমাদের কি, এইটা আমাদের ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট। তো হাইজেন বলছেন যে আমাদের এই ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্টটা এক্সিস্ট করবে না, শুধু এই ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্টটাই এক্সিস্ট করবে। যদিও উনি এই x2y2 বা এই যে ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্টটা কেন এক্সিস্ট করবে না সে বিষয়ে তিনি কোনো আলোকপাত করেননি বা কোনো এক্সপ্লানেশন তিনি দেননি। এখন কথা হলো যে আমরা এই সোফার যা আলোচনা করলাম সেটা হলো যে আমাদের সোর্সটা যদি নিকটবর্তী হয়, তাহলে আমাদের এই যে স্ফিয়ারের অংশগুলো আমরা কনসিডার করছি, সে ধরো আমরা এক্স ওয়াই বা x1 y1
এইগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো আমরা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। আর যদি নাকি আমাদের এই সোর্সটা অনেক দূরে থাকে, সে ধরো সূর্য থেকে আলো আসছে, তখন আমরা যদি অল্প একটু অংশ আমরা কনসিডার করি, তাহলে তখন আমাদের এই যে এক্স ওয়াইটা যেটা আমরা এই যে এই ফিগারে দেখানোর চেষ্টা করেছি, সেইখানে আমাদের এই যে এক্স ওয়াই যে প্লেনটা আমরা কনসিডার করছি, সেটাকে বলি আমরা প্লেন ওয়েভ ফ্রন্ট। এবং আমরা এই যে x1 y1 যেটা আমরা কনসিডার করছি, সেটা আমাদের অবশ্যই ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্ট, বাট এইটা আমাদের কি, এইটা আমাদেরকে আমরা বলছি যে প্লেন ওয়েভ ফ্রন্ট। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের এই যে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট এবং আমাদের প্লেন ওয়েভ ফ্রন্টের মধ্যে কি সম্পর্ক। আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো, সেটা হলো যে এই যেমন নাকি আমাদের এক্স ওয়াই যে প্লেন, সেই প্লেনের প্রত্যেকটা বিন্দুতে প্রত্যেকটা পয়েন্ট যেমন ইনফেজে ভাইব্রেট করছিল এবং সেগুলো যেমন সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করছিল, আমাদের এই যে ফরওয়ার্ড যে ওয়েভ ফ্রন্ট x1y1, এই ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট আবার একইভাবে ফের সেকেন্ডারি কি ওয়েভ হিসাবে কাজ করবে। তখন আমাদের এক্স ওয়াই যেমন প্রাইমারি ওয়েভ ফ্রন্ট হিসেবে কাজ করবে, x1y1 আমাদের সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট হিসেবে কাজ করবে। আবার এই x1y1 থেকে যে ওয়েভ অরিজিনেট করবে, তখন এই x1y1 আমাদের প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, এবং নেক্সট আমাদের যেটা হবে সেটা আমাদের সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। এরকম আমাদের প্রাইমারি সেকেন্ডারি এইভাবে ওয়েভ ফ্রন্ট সামনের দিকে প্রপাগেট করতে থাকবে। তো এই পর্যন্ত তোমাদের কারো কোনো কোয়েরি আছে বা কোনো কোশ্চেন আছে? এটা পার্টিকেল প্রপার্টি নাকি ওয়েভ প্রপার্টি লাইটের? তোমাদের কথাটা বুঝতে পারিনি, আবার যদি একটু বলো। স্যার এটা লাইটের পার্টিকেল প্রপার্টি নাকি ওয়েভ প্রপার্টি? আমরা এই যে হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অফ কি বলে লাইটের থিওরি, আপাতত আমরা লাইটই বলি, লাইটের যে থিওরি তার আমরা এই যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো পড়ছি। তো সেই পার্সপেক্টিভে আমরা শুরু করেছি কি পার্টিকেল প্রপার্টি দিয়ে, যেটাকে আমরা বলছি যে কর্পাসকুলার থিওরি, যেটা নিউটন ডিভাইস করেছেন। এটা হলো প্রথম আসলে লাইটের থিওরি। দেন হলো এটা এই যে হাইজেন্স প্রিন্সিপল বা হাইজেন্স ওয়েভ থিওরি আমরা যদি বলি, তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হলো এই হাইজেন্স প্রিন্সিপল বা হাইজেনের ওয়েভ থিওরি। আমরা এখনো শেষ করিনি, উই আর লুকিং ফরওয়ার্ড টু নো মোর। আর কোনো কোয়েরি আছে? তোমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আরো পরে আসবে আসলে, ওইখানে হয়তো উত্তরটা তোমার কাছে ক্লিয়ার হবে। এখনো আমরা কনক্লুশনে পৌঁছাইনি যে whether light is wave or particle। আর কোনো কোয়েরি আছে? স্যার আমরা এখানে কি প্রুভ করার চেষ্টা করতেছি বা কি করার চেষ্টা করতেছি দুটো আমরা পরীক্ষার মাধ্যমে? এখনো কোনো কিছু প্রুভ করার চেষ্টা করছি না, আমরা শুধুমাত্র এটা বলার চেষ্টা করেছি যে আমরা সোফার দুটো থিওরি পড়েছি, একটা হলো কর্পাসকুলার থিওরি আর একটা হলো এই যে হাইজেন্স ওয়েভ থিওরি। ঠিক আছে? এখানে মাঝখানে যে স্পেয়ার গুলো ছিল, ওখানে কি পার্টিকেল গুলো ভাইব্রেট করতেছে বলছেন, তো পার্টিকেল গুলো ওই জায়গা পর্যন্ত স্যার কি মানে কিভাবে আসলো স্যার? ওটা তো আর কিছু বলুন, ওটা নিয়ে বুঝতে আমরা পারছি না। বলছি, তোমরা যেমন দেখো যে যখন পুকুরে গোসল করো বা পুকুর ধারে বসে থাকো, তখন দেখো না যে ওখানে যদি আমরা একটা ঢিল ছুড়ি তাহলে কি হয়? তাহলে ওয়েভ জেনারেটেড হয়, ওয়েভ জেনারেট। এবং সেই যে ওয়েভ তৈরি হয় সেই ঢেউটা ধীরে ধীরে চারিদিকে প্রপাগেট করতে থাকে এবং একসময় কুলে চলে আসে। কিন্তু তুমি যে ঢিলটা ছুড়লা, সেই ঢিলটা কি কুল পর্যন্ত আসে? না স্যার, কি আগে আসে? ওয়েভটা আসে, ওয়েভটা। এনার্জিটা আসে, এনার্জি ইন ট্রানজিট সেটা আসে। তো তার মানে হলো যে আমাদের এই যে লাইটের যে সোর্স, সেই আন্ডালেশনটা সৃষ্টি করছে, সেই ডিস্টারবেন্সটা ক্রিয়েট করছে, সেই ওয়েভটা জেনারেট করছে এবং সেই ওয়েভটা প্রপাগেট করছে। এবং সেই তোমরা যখন দেখো যে এই যে ওয়েভ যখন ধরো পুকুরের তীরে আসে,
তার আগে যখন ঢেউটা প্রপাগেট করতে থাকে তখন কি কি ভাইব্রেট করে? ওয়াটার বডি, তাই না? ওয়াটার বডি ভাইব্রেট করে। তো ওই ওয়াটারটা তো আসে না, ওয়েভটা আসে, ঢিলটা আসে না, কি আসে? ওয়েভটা আসে। লাইক দ্যাট আমাদের এইখানে আমরা যেটা বলার চেষ্টা করছি বা হাইজেন যেটা বলার চেষ্টা করছে সেটা হলো যে আমাদের এই সোর্স থেকে আমাদের যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট হলো তার ফলে আমাদের যে ওয়েভ জেনারেট হচ্ছে সেই ওয়েভটা এই ইথারের মধ্যে দিয়ে প্রপাগেট করছে। এটা হলো হাইজেনের বক্তব্য। আচ্ছা, তো এইটাই আমরা তোমাদেরকে আর একটু ডিটেলে এইখানে একটু দেখানোর চেষ্টা করেছি যে এইটা যদি আমাদের একটা সোর্স হয়, পয়েন্ট সোর্স হয়, তাহলে সেখান থেকে আমাদের এই সেটা লাইট ওয়েভকে সেন্ড আউট করবে অল থ্রো, তার মানে হলো চারিদিকে এটা পাঠাবে। তাহলে তুমি দেখো যে মনে করো ও থেকে যদি এই ওয়েভটা প্রপাগেট করতে থাকে সে এই ডিরেকশনে, তাহলে কোনো একটা সময় এই মনে করো এ বি সি ডি ই এইখানে যে ইথার পার্টিকেল গুলো আছে সেগুলো ইনফেজে ভাইব্রেট করছে, এবং তাই যদি হয় তাহলে এটা আমাদের এখন সেকেন্ডারি ওয়েভ সোর্স হিসেবে কাজ করবে, এবং দেন হলো এটা আবার আমাদের কি করবে, সেটা যেহেতু ভাইব্রেট করছে তাহলে সেটা আমাদের ওয়েভ জেনারেট করবে। তো তার জন্য আমাদের একটা এই যে ফরওয়ার্ড ওয়েভ ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। এক্সকিউজ মি। তো তোমরা জানো যে অলরেডি যে হাইজেন বলেছে যে আমাদের এই যে ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্টটা এক্সিস্ট করবে না, আমাদের শুধু ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্টটা এক্সিস্ট করবে, এবং সেটা আবার এই যে প্রাইমারি সেকেন্ডারি এইভাবে সেটা প্রপাগেট করতে থাকবে। এখন কথা হলো যে এটা যদি থিওরি হতে হয় তাহলে আমাদের সামনে কি কি জিনিস আছে? তো তোমরা অলরেডি জানো যে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। তো এখানে প্রথমেই মনে হয় যে এটা যেহেতু ওয়েভ, তাহলে ওয়েভ কি করে রেক্টিলিনিয়ার প্রপাগেশন হয়, তার মানে সোজা পথে কি করে চলে। তো এখানে কোশি বলেছিলেন যে তুমি যদি এই যে আমরা ও থেকে মনে করো যে একটা পয়েন্ট, আমরা এখানে এ একটা পয়েন্ট আমরা যদি এটা যোগ করি, তারপরে এ থেকে এ প্রাইম যদি আমরা যোগ করি, দেন নেক্সট যদি আমরা একটা যোগ করি, এরকম করে আমরা যদি যোগ করতে থাকি তাহলে আমরা এটাকে কোরিলেট করতে পারি। তার মানে সেক্ষেত্রে আমরা এই রেক্টিলিনিয়ার প্রপাগেশন পেতে পারি। তো এই ওয়েভ থিওরি দিয়ে আমাদের আর কি জানা দরকার? আর জানা দরকার রিফ্লেকশন এবং রিফ্রাকশন, এই দুটো ব্যাখ্যা করা যায়। দেন তোমরা জানো যে 1800 সালে থমাস ইয়ং একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এবং তিনি ইন্টারফারেন্স সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তো এই ইন্টারফারেন্স অফ লাইট এইটাকে ব্যাখ্যা করা যায়, যেহেতু এটা ওয়েভ, তোমরা জানো যে ওয়েভের সুপারপজিশনের ফলে সেখানে নালিফিকেশন সম্ভব অ্যাজ ওয়েল অ্যাজ রিইনফোর্সমেন্টও সম্ভব, তাহলে এই কি ইন্টারফারেন্স ব্যাখ্যা করা যায়। হাউভার তোমরা যদি কর্পাসকুলার থিওরি দেখো তাহলে দেখবা যে সেটা হলো পার্টিকেল কনসেপ্ট। তো দুটো পার্টিকেলের সমন্বয়ে রিইনফোর্সমেন্ট সম্ভব, ইন্টেন্সিফিকেশন সম্ভব, কিন্তু নালিফিকেশন কি করে সম্ভব হয়? তার মানে হলো যে তোমরা অলরেডি দেখছো যে এই ইন্টারফারেন্সটা কি কর্পাসকুলার থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এখন কথা হলো ডিফ্রাকশন অফ লাইট। তো তোমরা জানো যে ডিফ্রাকশন অফ লাইট কি? এইটা হলো যে অবস্টাকলের এজ দিয়ে এইটার বেন্ডিং, তাই তো? অবস্টাকলের এজ দিয়ে বেন্ডিং বা এনক্রসমেন্ট অফ লাইট ইন দি জিওমেট্রিক্যাল শ্যাডো, সেটাকে বলি আমরা ডিফ্রাকশন অফ লাইট। তো যদি নাকি আমরা ওয়েভ বলি, তো তোমরা অলরেডি জানো যে সাউন্ড ওয়েভ, আমি যদি এখানে কথা বলি, জানালার ওই পাশে যদি কেউ থাকে, দরজার ওই পাশে যদি কেউ থাকে, তাহলে তারাও আমার কথা শুনতে পায়। তাহলে আলো যদি নাকি ওয়েভ হয় তাহলে ওয়েভেরও বেন্ডিং হতে পারে, কাজেই ডিফ্রাকশন অফ লাইটও বোঝা সম্ভব উইথ দি হেল্প অফ কি ওয়েভ থিওরি বা আমাদের এই যে হাইজেন্স ওয়েভ থিওরি। এখন কথা হলো যে ইফ উই টক অ্যাবাউট পোলারাইজেশন, তো তোমরা জানো যে পোলারাইজেশন হলো একটা আনসিমেট্রিক্যাল বিহেভিয়ার অফ লাইট। তো যখন নাকি এই হাইজেন ডিভাইস করেন তার ওয়েভ থিওরি, তখন উনি বলেছিলেন এটা ইথার
নামক একটা বস্তুর মধ্যে দিয়ে, যেটার ইলাস্টিক প্রপার্টি আছে, তার মধ্যে দিয়ে বিস্তৃত, মানে তার মধ্যে দিয়ে প্রপাগেট করবে। এবং ইন অ্যাডিশন তিনি যেটা বলেছিলেন, এটা হলো লংিটিউডিনাল ওয়েভ। তো তোমরা জানো যে লংিটিউডিনাল ওয়েভ, তো দিয়ে আমাদের আনসিমেট্রিক্যাল বিহেভিয়ার বোঝা কোনোভাবেই সম্ভব না। তো কোশি, আই এম নট শিওর, কোশি অথবা ফ্রেনেল, এদেরকেও একজন বলেছেন যে কেন লাইটকে যে লংিটিউডিনাল ওয়েভ হতে হবে এরকম তো কোনো কথা নাই। লাইট যদি ট্রান্সভার্স ওয়েভ হয় তাহলে তো সম্ভব। দেন এই ডিডাকশনে আসা গেল যে অলরেডি তোমরা দেখছো যে খানিকটা মডিফিকেশন এসছে। তো উনি মডিফাই করলেন এই হাইজেন্স ওয়েভ থিওরিকে, এবং তিনি বলছেন যে এইটাকে লংিটিউডিনাল ওয়েভ হওয়ার দরকার কি, এটা যদি ট্রান্সভার্স ওয়েভ হয় তাহলে তো চলে। তো যখন নাকি আমরা ট্রান্সভার্স ওয়েভ কনসিডার করছি তখন কি, তখন আমরা দেখতে পাই যে এই আনসিমেট্রিক্যাল বিহেভিয়ার অফ লাইট বা পোলারাইজেশন অফ লাইট কে ব্যাখ্যা করা যায়। এবং পরবর্তীতে দেখা গেছে যে এই অন দি বেসিস অফ ওয়েভ থিওরি এটা ডিডিউস করা গেছে যে লাইটের ভেলোসিটি রেয়ার মিডিয়ামে হায়ার। তো তোমরা অলরেডি দেখেছো যে ততদিনের মধ্যে এই ফাউকাল্ট সম্ভবত এক্সপেরিমেন্টালি দেখেছিলেন যে মাইকেলসন এবং ফাউকাল্ট ওনারা এক্সপেরিমেন্টালি দেখেছিলেন যে রেয়ার মিডিয়ামে লাইটের ভেলোসিটি বেশি। তো ইতিপূর্বে তোমরা দেখেছো কি যে নিউটনস কর্পাসকুলার থিওরি অনুসারে লাইটের ভেলোসিটি ডেন্সার মিডিয়ামে হায়ার এবং রেয়ার মিডিয়ামে কম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বাট ওয়েভ থিওরি থেকে আমরা কি দেখছি, ওয়েভ থিওরি থেকে আমরা দেখছি যে লাইটের ভেলোসিটি রেয়ার মিডিয়ামে হায়ার, যেটা নাকি এক্সপেরিমেন্টালি ঠিক। তাহলে সো ফার তোমরা দেখতে পাচ্ছ যে এই গ্রুপ অফ ফেনোমেনা যেইগুলোকে আসলে এই কর্পাসকুলার থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না, যেমন ধরো ওয়েভ নেচার যদি আমরা ইন্টারফারেন্স, ডিফ্রাকশন এবং পোলারাইজেশন বলি, ইন অ্যাডিশন যদি আমরা ভেলোসিটি অফ লাইট বলি, তাহলে এই জিনিসগুলোকে কি কর্পাসকুলার থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না, যেগুলো নাকি আমাদের কি এই হাইজেন্স ওয়েভ থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। তাহলে এখন পর্যন্ত এটা মনে হয় যে আমাদের এই হাইজেন্স প্রিন্সিপল বা হাইজেন্স ওয়েভ থিওরি এইটা ইজ ওয়েল এনাফ টু আন্ডারস্ট্যান্ড দি ফেনোমেনা অফ লাইট। তাহলে এইটা দিস ইজ এ বেটার থিওরি, বা বলতে গেলে এটা একটা কমপ্লিট থিওরি, ইট লুকস লাইক। তার মানে এখন পর্যন্ত মনে হয় যে ইট হ্যাজ সুপ্রিমেসি ওভার কি কর্পাসকুলার থিওরি। এইবার আমরা আসি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যেটা নাকি ম্যাক্স ক্লার্ক 1864 সালে ডিভাইস করেছিলেন। তো এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে ম্যাক্সওয়েলের 4টে রিলেশন, যেগুলো তোমরা ডিফারেন্ট ওয়েতে এখন পড়ে এসছো, সেই কারণে আমি এগুলোকে এইভাবে ক্যাটাগরাইজ করেছি। যদিও তখন যখন নাকি এই ক্লার্ক ম্যাক্সওয়েল এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দেন, তখন উনি 4টে ইকুয়েশন ব্যবহার করেছিলেন, এবং উনার এই ডেভেলপমেন্টে ইথারের কোনো প্রয়োজন পড়েনি, এখানে বলে রাখা ভালো। তো তোমরা এই যে ডি, তোমরা জানো এটাকে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলে, যেখানে রো হলো চার্জ ডেনসিটি। তো তোমরা গজ ল হয়তো অলরেডি পড়েছো, যেখানে আমরা ডাইভারজেন্স ডি ইকুয়াল টু রো বলি। এবং আমরা ম্যাগনেটিক রিজিয়নে যখন আমরা গজ ল বলি বা গজ ল অফ ম্যাগনেটিজম, তোমরা জানো যে কোনো মনোপল না থাকায় ডাইভারজেন্স বি শূন্য হয়। তোমরা ফ্যারাডেজ ল পড়েছো, যেখানে আমরা ই হলো ইলেকট্রিক ফিল্ড আমরা বলি, যেখানে আমাদের কার্ল ই হলো আমাদের কি ডিরাইভেটিভ অফ ম্যাগনেটিক ফিল্ড উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকে আমরা ফ্যারাডেজ ল বলি। এবং তোমরা জানো অ্যাম্পিয়ার্স ল বলি আমরা কার্ল ইজ ইকুয়াল টু কি ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডেরিভেটিভ, এবং তার সাথে হলো যে হলো আমাদের কারেন্ট ডেনসিটি। তো এনিওয়ে, ডিপেন্ডিং অন দিস থিংস, এই ক্লার্ক ম্যাক্সওয়েল যেই ওয়েভ ডিভাইস করেছেন সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং তোমরা জানো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কি থাকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে আর একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে।
তো তোমরা জানো যে এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একটা আর একটা পারপেন্ডিকুলারলি ভাইব্রেট করতে থাকে, এবং তোমরা জানো যে এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশনের ফলে কি হয়, ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, একইভাবে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনের ফলে ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়, এবং যার ফলে আমাদের কোনো মাধ্যম ছাড়াই এটা প্রপাগেট করতে পারে। তোমরা জানো যে পরবর্তীতে 1887 সালে সম্ভবত হার্টস এক্সপেরিমেন্ট করেছিলেন, এবং হার্টসের এক্সপেরিমেন্টের ফলেও দেখা গেছে যে লাইটের প্রপাগেশনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না। যদিও তোমরা অলরেডি দেখেছো যে এই যে ওয়েভ থিওরি বা হাইজেন্স ওয়েভ থিওরি যেটা, সেটা ইট ওয়াজ পারফেক্টেড ফর সেভারাল ডিকেডস, এবং মনে হয়েছিল যে এইটা একটা পারফেক্ট থিওরি, যে কারণে লোকজন এই যে ইথার কনসেপ্টটাকে কেউ ডিসকার্ড করতে চায়নি। পরবর্তীতে তোমরা জানো যে এই মাইকেলসন এবং মোরলি উনারা 1887 সালে এক্সপেরিমেন্ট করেছিলেন, এবং উনারা একটা এক্সপেরিমেন্টাল ডিভাইসও করেছিলেন যেটা নাকি মাইকেলসন ইন্টারফেরোমিটার দিয়ে করা। ওনাদের উদ্দেশ্য ছিল যে এই ইথারকে প্রমাণ করা। তো পরবর্তীতে উনারা দেখেন যে ইথারের কোনো মেজারেবল প্রপার্টিজ মাইকেলসন মোরলি এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যায়নি। ইন আদার ওয়ার্ডস, যদি আমাদের কোনো কিছুর মেজারেবল প্রপার্টিজ না থাকে, সেইটা আমাদের সায়েন্সে ইরিলিভেন্ট টু টক অ্যাবাউট, আমাদের প্রয়োজন নাই। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে সো ফার আমরা কটা থিওরি নিয়ে আলোচনা করলাম? আমরা তিনটে থিওরি নিয়ে আলোচনা করেছি। একটা হলো আমাদের কর্পাসকুলার থিওরি, একটা হলো আমাদের ওয়েভ থিওরি যেটা হাইজেন্স প্রিন্সিপল থেকে এসছে, এবং আরেকটা হলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তো তোমরা দেখেছো যে আমাদের এই যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে হাইজেন্স প্রিন্সিপলে কিছু মডিফিকেশন নিয়ে আসতে হয়েছে টু আন্ডারস্ট্যান্ড সেভারাল ফেনোমেনা। হাউএভার এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে সো ফার আমাদের কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, কোনো মডিফিকেশনের প্রয়োজন পড়ে না। নেভারদালেস উই ক্যান আন্ডারস্ট্যান্ড কি, আমরা বুঝতে পারি রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট, আমরা বুঝতে পারি রিফ্রাকশন, আমরা বুঝতে পারি রিফ্লেকশন, আমরা বুঝতে পারি ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, স্পিড অফ লাইট। তাহলে সো ফার আমাদের যতগুলো জিনিস নোন সবগুলোই কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে। তার মানে হলো এই ম্যাক্সওয়েলস এর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এইটা মনে হচ্ছে যে সুপ্রিমেসি আছে ওভার অল দি থিওরি। যদিও যেহেতু এটা ওয়েভ থিওরি, তাহলে ইট লেন্ড সাপোর্ট টু হাইজেন্স প্রিন্সিপল। তো তোমরা এখন দেখছো, যদিও আমরা যখন নাকি এই লাইটের থিওরি শুরু করি তখন আমাদের এত বিস্তৃত ধারণা ছিল না যে এই আলো কি, তখন আমাদের আলোর সম্পর্কে যেটা ধারণা ছিল সেটা হলো যেটা সেন্স অফ ভিশন দেয়, তার মানে ভিজিবল লাইট নিয়ে তখন আমরা আলোচনা করতাম। কিন্তু তোমরা এখন দেখছো যে এই এখানে আমি একটা স্কেচ তোমাদেরকে দেখিয়েছি যে তোমরা যদি লেজারের কথা বলো, রেডিও ওয়েভের কথা বলো, রেডার ব্যবহার করে যে ওয়েভ, মাইক্রোওয়েভ ব্যবহার করে, তারপরে জিপিএস তোমরা জানো, তারপরে ওয়াইফাই তোমরা এখন ইউজ করো, তারপরে তোমরা টিভি দেখো, রেডিও শোনো, তোমরা মোবাইল ফোন ইউজ করো যেটা মাইক্রোওয়েভ ইউজ করে, বা এই যে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স যেটা তোমরা জানো, এমআরআই, এই সব কিছুই হয় কি এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে। তাহলে এখন যদি আমরা বলি যে এই নেচার অফ লাইট, তাহলে নেচার অফ লাইট কি কি তোমাদের কাছে মনে হয়? হুইচ ইজ রাইট, কর্পাসকুলার থিওরি, তোমাদের কাছে কি মনে হয় ওয়েভ থিওরি যেটা নাকি আমাদের হাইজেন বলেছে, নাকি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি? তো আমরা যদি এখন একটা একটা করে আলোচনা করি সুবিধা এবং অসুবিধাগুলো, তোমরা দেখো যে যদিও শুরুতে মনে হয়েছিল যে কর্পাসকুলার থিওরি দ্যাট ইজ এ গুড থিওরি, বাট সেইটার ড্রব্যাক গুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখা যাবে যে কর্পাসকুলার থিওরিতে নিউটন বলেছিলেন যে যখন নাকি রিফ্লেক্ট করে, রিফ্লেক্ট কেন করে, কারণ পলিশ সারফেসটা এই কর্পাসকেল গুলোকে বা লাইটের পার্টিকেল গুলোকে কি করে, ডিট্রাক্ট করে বা এইখানে বিকর্ষণ করে। তো বিকর্ষণ করার ফলে সেখানে একটা রিপালসিভ ফোর্স এখানে অ্যাক্ট করে, যার ফলে এইটা রিফ্লেক্ট করে। হোয়াট অ্যাবাউট রিফ্র্যাকশন? রিফ্র্যাকশনের ব্যাপারে নিউটন বলেছিলেন যে
যেই সব ট্রান্সপারেন্ট সারফেস থাকে সেইখানে যখন আমাদের এই লাইট পার্টিকেল গুলো বা কর্পাসকল গুলো যখন আসে তখন সেখানে একটা অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাক্ট করে, যার ফলে এইটা রিফ্র্যাক্ট করে। মুশকিলের ব্যাপার হলো যে তোমরা জানো যে যেমন হলো ওয়াটার সারফেস, তো তোমরা জানো ওয়াটার একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম। তো ওয়াটার সারফেসে যদি আলো পড়ে, আলো যেমন নাকি রিফ্র্যাক্ট করে একইভাবে সেটা কিন্তু রিফ্লেক্টও করে। তো হোয়াট অ্যাবাউট যদি ট্রান্সপারেন্ট মিডিয়াম হয়, ওয়াটার সারফেস বা গ্লাস সারফেস যদি আমরা বলি, তাহলে দুটোই তো আমাদের ট্রান্সপারেন্ট মিডিয়াম। তো ট্রান্সপারেন্ট মিডিয়াম হওয়া সত্ত্বেও সেখানে আমাদের রিফ্লেকশনও হচ্ছে আবার রিফ্রাকশনও হচ্ছে। তাহলে একই সারফেসে কেন আমাদের রিফ্লেকশন এবং রিফ্রাকশন হচ্ছে? তো সেখানে নিউটনের বক্তব্য হলো যে এইখানে ইজি ফিট আছে, তার মানে হলো যে সেটা সুবিধা মতো সে অ্যাট্রাক্ট করে আবার রিফ্লেক্ট মানে ডিট্রাক্ট করে বা রিপালস করে, যার ফলে সেখানে রিফ্লেকশন এবং রিফ্রাকশন দুটোই হয়। আবার দেখো যে উনার ডিডাকশন ছিল যে ডেন্সার মিডিয়ামে লাইটের ভ্যালোসিটি বেশি। হাউভার পরবর্তীতে কি দেখা গেল? পরবর্তীতে গিয়ে দেখা গেল যে লাইটের ভ্যালোসিটি ডেন্সার মিডিয়ামে নয়, রিয়ার মিডিয়ামে বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কর্পাসকুলার থিওরি এই বিষয়গুলো অ্যাড্রেস করতে পারছে না। আর যদি নাকি আমরা এই যে ওয়েভ নেচার গুলো বলি, যেমন কি আমাদের আমাদের ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, এইসব ফেনোমেনা গুলোকে কোনোভাবেই আমাদের এই যে কর্পাসকুলার থিওরি অ্যাড্রেস করতে পারে না। তাহলে এক কথায় বলতে গেলে এরকম মনে হয় যে তাহলে কর্পাসকুল থিওরি বা এই পার্টিকেল থিওরি কোনোভাবেই গ্রহণযোগ্য নাই। তাহলে কোন থিওরিটা গ্রহণযোগ্য? আমাদের কাছে মনে হয় যে ওয়েভ থিওরি গ্রহণযোগ্য, বিকজ এটা কি করতে পারে? এটা আমাদের ইন্টারফারেন্স ব্যাখ্যা করতে পারে, ডিফ্রাকশন ব্যাখ্যা করতে পারে, যদিও পোলারাইজেশন ব্যাখ্যা করতে পারে না, বিকজ এইখানে আমরা অলরেডি বলেছি এটা হলো লংজিটিউডিনাল ওয়েভ। তারপরে সেখানে যদি আমরা একটা মডিফিকেশন নিয়ে আসি যে এটা একটা ট্রান্সভার্স ওয়েভ, তাহলে সে এই আমাদের পোলারাইজেশন ব্যাখ্যা করতে পারে। যদিও রেক্টিলিনিয়ার প্রপাগেশন যেটা খুব স্ট্রেট ফরওয়ার্ড আমরা সবসময় অবজার্ভ করতে পারি, বাট সেটা আমাদের ওয়েভ থিওরি দিয়ে মনে হয় যেন এটা ব্যাখ্যা করতে একটু অসুবিধা। তো সেখানে খানিকটা মডিফিকেশন, যে আমরা যদি এই যে সেকেন্ডারি ওয়েভ সোর্স গুলোকে প্রাইমারি সেকেন্ডারি এগুলোকে যদি আমরা একটা একটা করে যোগ করতে থাকি, তাহলে ইট লুকস লাইক যে আমরা অনেকটা কোরিলেট করতে পারি। এবার যদি আমরা আসি এই যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তো তোমরা জানো ইলেকট্রোম্যাগনেটিক থিওরির জন্য এই যে মডিফিকেশন গুলো আমরা যেমন কোরিলেট করা বা আমাদের এইটা কনসিডার করা যে আমাদের ট্রান্সভার্স ওয়েভ বা আমাদের এই যে ইথার কনসেপ্ট নিয়ে আসা, যেটা নাকি অলরেডি তোমরা দেখেছো যে পরবর্তীতে মাইকেলসন এবং মর্লির এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝানো গেছে যে বা দেখানো গেছে যে কি আমাদের ইথারের এক্সিস্টেন্স প্রমাণ করা যায় না। তার মানে হলো যে এই আমাদের ক্লার্ক ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ইট হ্যাজ সুপ্রিমেসি অফ অল দি থিওরি। তাহলে এখন মনে হচ্ছে যে আমাদের এই থিওরিটা বেটার, কারণ এটা রেক্টিলিনিয়ার প্রপাগেশন যেমন ব্যাখ্যা করতে পারে, এটা রিফ্লেকশন ব্যাখ্যা করতে পারে, এটা রিফ্রাকশন ব্যাখ্যা করতে পারে, যেটা তোমাদেরকে বলিনি, আমরা পরবর্তীতে হয়তো পড়বো ডাবল রিফ্রাকশন ব্যাখ্যা করতে পারে, এই ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন ব্যাখ্যা করতে পারে, স্পিড অফ লাইট সেটা ব্যাখ্যা করতে পারে। তাহলে এটা দিয়ে মনে হয় যে তাহলে আমাদের কমপ্লিট কনসেপ্টটা কি? কমপ্লিট কনসেপ্ট হলো বা কমপ্লিট থিওরি হলো আমাদের ক্লার্ক ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। হাউভার তোমরা জানো পরবর্তীতে এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন এন্ড তারপরে আমাদের কি ফটোইলেকট্রিক ইফেক্ট, এরকম আরো কিছু গ্রুপ অফ ফেনোমেনা আছে, পরবর্তীতে আমরা হয়তো স্টাডি করার চেষ্টা করব। তো এই যে গ্রুপ অফ ফেনোমেনা, এইগুলোকে কিছুতেই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাহলে কি করতে হয়? যখন এই থিওরি গুলোকে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না, পরবর্তীতে প্লাঙ্ক একটা কনসেপ্ট নিয়ে আসলেন, সেটা হলো ব্ল্যাক বডি রেডিয়েশন। এবং ব্ল্যাক বডি রেডিয়েশনে উনি একটা কনসেপ্ট নিয়ে আসলেন, সেটা হলো পার্টিকেল নেচার অফ ওয়েভ। তো এই যে পার্টিকেল নেচার, এই পার্টিকেল নেচার দিয়ে উনি এই ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যা করতে সমর্থ হলেন। পরবর্তীতে আইনস্টাইন এইটাকে আরো
এইটাকে ইলাবোরেট করেন এবং তার ফলে আইনস্টাইন এই কনসেপ্ট দিয়ে ফটোইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করতে সমর্থ হন এবং এই যে ফেনোমেনাগুলোর মানে ব্যাখ্যা করতে সমর্থ হওয়ার জন্য তোমরা জানো যে প্লাঙ্ক 1901 সালে উনি নোবেল পুরস্কার পান। আই এম সরি, প্লাঙ্ক 1919 সালে নোবেল পুরস্কার পান এবং পরবর্তীতে আইনস্টাইন 1921 সালে নোবেল পুরস্কার পান তার ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য। যেই ফেনোমেনাগুলোকে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কোনোভাবেই ব্যাখ্যা করতে সমর্থ নয়। তাহলে এই ফেনোমেনাগুলোকে ব্যাখ্যা করার জন্য কি করতে হলো? আমাদের এই যে কোয়ান্টাম থিওরি অফ লাইট নিয়ে আসতে হলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে একটা গ্রুপ অফ ফেনোমেনা, যেই গ্রুপ অফ ফেনোমেনা গুলোকে ব্যাখ্যা করার জন্য আমাদের কি লাগছে? আমাদের এই যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা আমাদের এই যে ওয়েভ নেচারকে প্রয়োজন পড়ছে। আর একটা গ্রুপ অফ ফেনোমেনাকে ব্যাখ্যা করার জন্য দরকার পড়ছে কি? আমাদের এই যে কোয়ান্টাম থিওরি অফ লাইট। অন্যভাবে বলতে গেলে কর্পাসকুলার থিওরি তো ওয়ান ওয়ে টু সে যে কোয়ান্টাম থিওরি অফ লাইট। তার মানে এই যে কোয়ান্টাম কনসেপ্ট প্রয়োজন পড়ছে একটা গ্রুপ অফ ফেনোমেনাকে ডিসক্রাইব করার জন্য, আরেকটা গ্রুপ অফ ফেনোমেনাকে ডিসক্রাইব করার জন্য আমাদের দরকার হচ্ছে কি? ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তাহলে হুইচ আর রাইট? তোমাদের কি মনে হয়? হুইচ শুড উই টেক? কোন স্যার ম্যাক্স প্ল্যাঙ্ক রাইট? বুঝতে পারিনি তোমার কথা। স্যার ম্যাক্স প্ল্যাঙ্ক যে সর্বশেষ তথ্য দিচ্ছেন, তারপরে যে আইনস্টাইন তার একটু সম্প্রসারিত ঘটাইছেন স্যার, এটাই ম্যাক্স সঠিক মনে হয়। প্লাঙ্ক বলেছিলেন উনি এই ব্ল্যাক বডি রেডিয়েশনের ইমিশনকে উনি কনসিডার করেছিলেন কোয়ান্টাম অফ এনার্জি হিসাবে এবং উনি বলছিলেন যে এই কোয়ান্টাম অফ এনার্জি সেটাকে যদি আমরা ই বলি তাহলে এই এনার্জি হবে ই ইকুয়াল টু এন এইচ নিউ, যেখানে নিউ হলো ফ্রিকোয়েন্সি অফ লাইট আর এইচ প্লাঙ্কের নাম অনুসারে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যেটা তোমরা জানো যে এইচ ইকুয়াল টু 6.63 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। তো এইটা ছিল প্লাঙ্কের কনসেপ্ট এবং তার উপরে বেস করে উনি প্লাঙ্ক রেডিয়েশন ফর্মুলা ডিরাইভ করেছিলেন এবং এই তাই দিয়ে ব্ল্যাক বডি রেডিয়েশনকে উনি ব্যাখ্যা করতে সমর্থ হয়েছিলেন। যদিও তার কিছু ড্রব্যাক পরবর্তীতে দেখা গেছে, যেটা আমরা কোয়ান্টাম মেকানিক্সে পরবর্তীতে আমরা দেখেছি। তো সেটা যেহেতু আমাদের বিয়ন্ড দিস কোর্স, তোমরা যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন হলো এই কোয়ান্টাম মেকানিক্স সেকশনে দেখতে হবে। হাউভার এটা ছিল তোমার প্লাঙ্কের কনসেপ্ট বা প্লাঙ্কের আইডিয়া বা প্লাঙ্কের ডিরাইভেশন। আর পরবর্তীতে এই প্লাঙ্কের যেই কনসেপ্ট সেটাকেই মডিফাই করেন আইনস্টাইন এবং যদিও আইনস্টাইন বলেন না যে প্লাঙ্কের জিনিসটা মডিফাই করেছেন, আইনস্টাইনের বক্তব্য হলো যে এটা তো আমারই দেয়া এবং তার উপরে বেস করে তিনি 1921 সালে নোবেল পুরস্কার পেয়েছেন আর প্লাঙ্ক নোবেল পুরস্কার পেয়েছিলেন সম্ভবত 1919 সালে। উনার ডিরাইভেশন ছিল ব্ল্যাক বডি রেডিয়েশন ফর্মুলা আর আইনস্টাইনের ডিরাইভেশন ছিল এই ফটোইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করা। আর কোনো কোশ্চেন আছে? স্যার বুঝছি। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে ইথার যে আমরা ইউজ করতেছি এই যে থিওরি গুলা দেওয়ার সময়, ইথার কেন ইউজ করতেছি, এটার স্পেশালিটি কি? আর হাইপোথেটিক মিডিয়ামটা কি? ইথার কনসেপ্টটা নিয়ে এসেছিলেন ক্রিশ্চিয়ান হাইজেন। তিনার বক্তব্য ছিল যে আলো যে প্রপার্টি সেটা হলো ওয়েভ প্রপার্টি। তো এখন ওয়েভ যদি প্রপাগেট করতে হয়, সেটা তো সপ্তদশ শতাব্দীর শেষের দিকে বা শুরুর দিকে যেভাবেই বলো, তো তখনকার দিনে যেই আইডিয়া ছিল, তখনকার দিনে যতটুকু জ্ঞান ছিল, তখন ধারণা করা হতো যে ওয়েভ যদি প্রপাগেট করতে হয় তাহলে আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হয়। তোমরা জানো যে আমরা তখন ফ্যামিলিয়ার ছিলাম কিসের সাথে? আলোর সাথে যেমন পরিচিত ছিলাম তেমনি আমরা শব্দের সাথে পরিচিত ছিলাম। বা যেমন ধরো যে
তখনও ওয়াটার বডিতে ওয়েভ হতো, এখনো যেমনটা হয়। তার মানে হলো যে তখন আমাদের যে ওয়েভ নেচার সম্পর্কে ধারণা ছিল সেটা হলো যে এই শব্দ, আর একটা হলো কি, আর হলো পানিতে বা কোনো তরলের উপরে যে ওয়েভ। তো তার মানে হলো যে তোমরা জানো যে যদি নাকি কোনো মিডিয়াম না থাকে, ভ্যাকুয়াম যদি হয় তাহলে সেখানে কিন্তু শব্দ শোনা যায় না। তো যেহেতু কোনো ওয়েভ প্রপাগেট করতে হলে আমাদের একটা মাধ্যমের প্রয়োজন পড়ে, সেই জন্যই হয়তো এখন হাইজেনের সাথে তো আমার কথা হয়নি, এটা খুব সম্ভবত উনার ধারণা হয়েছিল যে ওয়েভ যদি প্রপাগেট করতে হয় তাহলে একটা মাধ্যম দরকার পড়ে, আর সেই মাধ্যমটা উনি কনসিডার করেছিলেন ইথার। এখন ইথার যেহেতু উনি কনসেপ্টটা নিয়ে এসেছেন, উনি এই কনসিডারেশন নিয়ে এসেছিলেন যে ইথারের ইলাস্টিক প্রপার্টি আছে। তো ইলাস্টিক প্রপার্টি তোমার মনে হতে পারে যে ইলাস্টিক প্রপার্টি কেন, তো সেক্ষেত্রে একই কথা যে আমরা তো হাইড্রোজেনের কি মনে হয়েছিল উই ডু নট নো, বাট এটা আমরা জানি যে ইথারকে যদি আমরা ইলাস্টিক মিডিয়াম কনসিডার করি তাহলে সুবিধা হলো ইলাস্টিক মিডিয়ামের মধ্যে কোনো কিছু জেনারেট হলে, ওয়েভ জেনারেট হলে লস হয় না। তো যেহেতু আমরা লাইটের প্রপাগেশনের লস দেখতে পাই না, তখন দেখতে পেতাম না, এখনো দেখতে পাই না, তো যেহেতু লস দেখতে পাওয়া যায় না সেই জন্যই হয়তো ওনার কনসেপ্ট ছিল যে আমরা যদি একটা ইলাস্টিক মিডিয়াম কনসিডার করি তাহলে দ্যাট উইল বেস্ট সুট ফর দি কনসেপ্ট। হয়তো সে কারণেই উনার এই কনসেপ্টটা ডিভাইস করা হয়েছিল। তো পরবর্তীতে দেখা গেছে যখন নাকি ক্লার্ক ডি ম্যাক্সওয়েল উনি যখন এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ডিভাইস করেন, উনার ক্ষেত্রে দেখা গেল যে এরকম কোনো মাধ্যমের প্রয়োজনই পড়লো না, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উনি কনসিডার করছেন, এবং তোমরা জানো যে এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশনের ফলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আবার যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করি তাহলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তার মানে যদি তুমি একবার এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তুমি অরিজিনেট করতে পারো, তার যেভাবেই হোক না কেন অরিজিনেট হলে তাহলে এইটা এন্ডলেসলি এটা প্রপাগেট করতে থাকবে, তার মানে সেখানে কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না। পরবর্তীতে হার্স এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে মাধ্যম ছাড়াই এই লাইট ওয়েভ প্রপাগেট করতে পারে। তো এত কিছু সত্ত্বেও যেহেতু সায়েন্টিস্টদের মনে এটা গেঁথে গিয়েছিল, কারণ একটা লার্জ ক্লাস অফ ফেনোমিনা, বা বলতে গেলে এইটা একটা এস্টাবলিশ থিওরি হয়ে গেছিল যে ওয়েভ কনসেপ্ট অফ লাইট, তো যে কারণে নোবডি সিম টু উইলিং টু ডিসকার্ড দিস এই ইথার কনসেপ্ট। সেই কারণে মাইকেলসন এবং মোরলির মনে হলো যে আমরা বেটার একটু প্রমাণ করার চেষ্টা করি যে ইথার আছে। এই জন্যই তারা একটা এক্সপেরিমেন্ট ডিভাইস করেছেন যেটা ওয়েল নোন অ্যাজ মাইকেলসন মোরলি এক্সপেরিমেন্ট, এবং তারা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করেছেন যে ইথারের কোনো মেজারেবল প্রপার্টি নেই। যদি কোনো প্রপার্টি থাকতো তাহলে তারা তা মেজার করতে পারতো, তো তারা যেহেতু কোনো প্রপার্টি মেজার করতে পারেনি, আর এর পরবর্তীতে সায়েন্টিস্টরা আর কোনো যুক্তি খাড়া করতে পারেননি যে যাতে নাকি এই ইথার কনসেপ্টটা গ্রহণ করতে হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ইথার একটা কনসেপ্ট, যেই কনসেপ্টটা আসলে কি এই হাইজেন দিয়েছিলেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এইটা এস্টাবলিশড হয়েছে যে এই কনসেপ্টের আর কোনো প্রয়োজন নাই। এবং তারপরে আমরা দেখেছি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যখন এস্টাবলিশড হয়েছে, তারপরেই দেখা গেল যে আরেকটা গ্রুপ অফ ফেনোমেনা আমাদের সামনে হাজির হলো, যেটা হলো ব্ল্যাক বডি রেডিয়েশন, যেটা হলো ফটো ইলেকট্রিক ইফেক্ট। তারপরে তো তোমরা দেখতে পাবা যে আরো কিছু কনসেপ্ট আমরা দেখব, যেই কনসেপ্ট গুলোতে আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি একেবারেই অকার্যকর। তো সেইখানে দেখা গেল যে এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরির পরিবর্তে আমাদের কোয়ান্টাম থিওরি অফ লাইট বা পার্টিকেল কনসেপ্ট অফ লাইটকে আমাদের গ্রহণ করতে হচ্ছে। অন্যভাবে বলতে গেলে যে আমরা যখন আলো সম্পর্কে বলবো, তাহলে একটা গ্রুপ অফ ফেনোমেনাকে ব্যাখ্যা করতে হলে অবশ্যই তোমাকে ওয়েভ থিওরিকে অ্যাকসেপ্ট করতে হবে বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরিকে অ্যাকসেপ্ট করতে হবে। আরেকটা গ্রুপ অফ ফেনোমেনাকে যদি তোমাকে ডেসক্রাইব করতে হয় তাহলে অবশ্যই তোমার কোয়ান্টাম থিওরি অফ লাইটকে অ্যাকসেপ্ট করতে হবে। তার মানে হলো যে ট্রু নেচার অফ লাইট যদি আমরা বলি, তাহলে সেই ট্রু নেচার অফ লাইট বলতে কিছু নাই, অন্যভাবে বলতে গেলে আমরা বলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি।
তার মানে হলো যে এইটা এই যে গ্রুপ অফ ফেনোমেনা যেটাকে ব্যাখ্যা করতে তোমার ওয়েব দরকার পড়ে, সেখানে তোমার এই ওয়েব কনসেপ্ট, যেখানে তোমার পার্টিকেল নেচার কে ব্যাখ্যা করতে হয় সেখানে পার্টিকেল কনসেপ্ট, বাট নট সিমালটেনিয়াসলি। তার মানে আমাদের এখনকার দিনে আমাদের যেই কনসেপ্ট লাইট সম্পর্কে, সেটা হলো লাইট হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যাজ ওয়েল অ্যাজ তার পার্টিকেল প্রপার্টি আছে, যেটাকে বলি আমরা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তাহলে সোফার আমরা কি পড়লাম? আমরা পড়লাম কর্পাসকুলার থিওরি, আমরা পড়লাম হাইজেন্স প্রিন্সিপল, আমরা দেখলাম ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, আর তারপরে আমরা দেখলাম কোয়ান্টাম থিওরি অফ লাইট, এবং ফাইনালি আমরা এই ডিডাকশনে আসলাম যে আমাদের এখন আলোকে আমরা কি বলবো, ইট হ্যাজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তার মানে এইটা কখন নাকি এই ওয়েভ লাইক বিহেভিয়ার করে, আবার কখনো এটা পার্টিকেল লাইক বিহেভিয়ার শো করে। স্যার তোমাদের একটা কোশ্চেন ছিল স্যার। শিওর স্যার এখানে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি স্যার আমরা এটা কোন পিডিএফ থেকে পড়বো স্যার? আপনার স্যার ওই যে পিডিএফ এ স্যার একটা ছিল আপনার ওয়েবসাইটে, ওইটা ছিল স্যার ওই যে ক্রোম্যাটিক অ্যাব্রিভিয়েশন এন্ড থিওরিজ অফ লাইট স্যার, এইটাতে স্যার কিছুটা পেয়েছি, কিন্তু স্যার বাকিটা আর পাচ্ছি না। তোমাদের যেই জিনিসগুলো দরকার পড়বে আমি তো এখানে তোমাদেরকে পড়াচ্ছি, আর এর বাইরে যদি তোমার আরো ডিটেল তুমি পড়তে চাও তাহলে আমি তোমাদেরকে যেই বইগুলো রেফার করেছি তুমি রেফারেন্স বইগুলোর মধ্যে দেখবা, ইউ উইল গেট দ্যাট। আর এই পিপিটিতে বা এই পিডিএফ ফাইল যেগুলো, এগুলোর মধ্যে তো তোমার ডিটেল নাই, এগুলো দিয়ে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের রেফারেন্স হিসাবে এগুলো কাজে লাগবে, বাট তোমার স্টাডি করার জন্য তো অবশ্যই তোমাকে টেক্সট দেখতে হবে। আর তারপরে যদি ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে দেন ইউ ক্যান আস্ক মি। স্যার এখানে স্যার 6টা বই দেওয়া আছে স্যার। স্যার এখানের মধ্যে স্যার কোন বইটাতে স্যার একটু ইজিয়ার হবে স্যার ফার্স্টে বোঝার জন্য? প্রত্যেক ছাত্রের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে এবং প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট, তাই না? তো আমি তো কোনোটা তোমাকে কনফার্ম করতে পারি না যে এইটা যদি তুমি পড়ো তাহলে তুমি ভালো বুঝবা। হয়তো তোমার কাছে যেটা সহজ মনে হয় আর একজনের কাছে হয়তো সেটা কঠিন মনে হবে, আবার আরেকজনের কাছে যেটা কঠিন মনে হয় সেটা হয়তো তোমার কাছে সহজ মনে হবে। কাজে তোমার কাছে যেটা সহজবোধ্য মনে হয় তুমি ইউ ক্যান ফলো দ্যাট, নাথিং রং উইথ দ্যাট। আচ্ছা স্যার, বুঝছি। তাহলে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। যে যেখানে থাকো নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ সবাইকে।